হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, সিনেজন বিডি চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা একটা সার্ভাইভাল সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আর এই সিনেমার নাম দ্য ফ্লাইট অফ দ্য ফনিক্স। আর এই সিনেমায় আমরা দেখব বিমান দুর্ঘটনার কারণে মরুভূমির মাঝখানে একদল যাত্রী আটকা পড়ে, আর হাজার হাজার মাইলের ভিতরে কোনো জনবসতি বা মানুষ নেই, যার ফলে তাদের সেখান থেকে বেঁচে ফেরার কোনো অপশনও নেই। কিন্তু তারপরও কিভাবে তারা সেখান থেকে বেঁচে ফেরে সেটা আমরা এখন দেখব। তো চলুন দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। তো সিনেমা শুরু হয় এবং আমরা একটি মরুভূমি দেখতে পাই, যেখানে একটি কোম্পানির কিছু লোক এসেছে তেল তোলার জন্য, কিন্তু তাদের তথ্য ভুল ছিল, কারণ অ্যাকচুয়ালি এখানে কোনো তেলের খনি বা কোনো তেল ছিল না। আর তাই তারা সেখান থেকে ফিরে যেতে চায় এবং সংস্থাটি তাদের সবাইকে নিয়ে যাওয়ার জন্য একটি বিমান পাঠায়। আর এই বিমানের পাইলটের নাম ছিল ফ্র্যাঙ্ক, আর তার সাথে একজন কো পাইলটও ছিল, এবং তারা এখান থেকে তাদের নিয়ে যাওয়ার জন্যই এসেছে। তো প্লেনে বসার পর তারা সবাই সেখান থেকে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু হঠাৎ করেই তখন সেখানে মরুভূমির বালির তুফান শুরু হয়। তো ফ্র্যাঙ্কের কো পাইলট তাকে জিজ্ঞাসা করে আমাদের এখন কি করা উচিত। জবাবে ফ্র্যাঙ্ক বলে আমরা যদি আবার ফিরে যাই তাহলে সেখানে যাওয়ার পর আমাদের জ্বালানির জন্য অপেক্ষা করতে হবে, কারণ বিমানটি আবার উড়ানোর জন্য আমাদের কাছে পর্যাপ্ত জ্বালানি নেই। আর তাই ফ্র্যাঙ্ক তার প্লেনটিকে ঝড়ের মধ্যে নিয়ে যায় এবং উপরের দিকে ওঠার চেষ্টা করে, কিন্তু তাদের প্লেনটি ওভারলোড ছিল। আর এক পর্যায়ে ঝড় ও বালির জন্য বিমানের একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায়। তো ফ্র্যাঙ্ক সবাইকে জানিয়ে দেয় যে আমাদের এক্ষুনি জরুরি অবতরণ করতে হবে। কিন্তু এখানে প্লেন ল্যান্ড করানোটা মোটেও সহজ ছিল না, কারণ ঝড়ের কারণে ফ্র্যাঙ্ক সামনে কিছুই দেখতে পাচ্ছে না, তাছাড়া এখানে কোনো রানওয়েও নেই। তো যখন সে তার বিমানটি ল্যান্ড করানোর জন্য নিচের দিকে নামায়, তখন দুর্ভাগ্যবশত এটি একটি পাথরের সাথে আঘাত করে, যার ফলে বিমানের পিছনের দিকটা ভেঙে যায় এবং সঙ্গে সঙ্গে তাদের একজন যাত্রী বিমান থেকে উড়ে যায় এবং সাথে সাথে সে মারা যায়। তো অবশেষে এই মরুভূমির ভিতরেই তারা তাদের ভাঙাচোরা প্লেনটি ল্যান্ড করায়। আর পরে তারা জানতে পারে প্লেনের ভিতর তাদের আরো 2 যাত্রী মারা গিয়েছে এবং তারা এখনো প্লেন থেকে নামতে পারেনি, কারণ ঝড় তখনও বাইরে চলছিল। আর ঝড় শেষ হওয়ার সাথে সাথে তারা বাইরে এসে দেখে তাদের বিমানটি বালিতে চাপা পড়েছে, কিন্তু কিছুক্ষণ পর বালি আবার সরে যায় আর তাদের প্লেনটিও দেখা যায়। তো ঝড়ের কারণে তারা এই মরুভূমিতে আটকা পড়েছে এবং তাদের এখান থেকে ফেরার কোনো পথ নেই। তো তারা তাদের খাবার সাপ্লাই চেক করে জানতে পারে যে তাদের কাছে মাত্র 1 মাসের খাবার মজুদ রয়েছে। এদিকে একজন লোক ফ্র্যাঙ্ককে বলে আমি এখান থেকে পায়ে হেঁটে চলে যাব, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে বলে বাস্তবে এই মরুভূমি ছেড়ে যেতে তোমার 200 মাইল পায়ে হাঁটতে হবে। কিন্তু লোকটি আবার বলে যেহেতু আমি প্রায় যাতায়াত করি তাই আমি পায়ে হেঁটেই যেতে পারবো। তো সেখানে থেকে আরেকজন লোক ওই লোকটিকে বলে হ্যাঁ রে বেটা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এটা জুলাই মাস, আর তুই কি জানিস এই জুলাই মাসে মরুভূমিতে কতটা গরম থাকে? তুই মরবি। কিন্তু লোকটা কারো কোনো কথা শুনতে প্রস্তুত ছিল না। সে বলে যে আমি রাতে ভ্রমণ করব। কিন্তু যখন ফ্র্যাঙ্ক তাকে বোঝায় আর বলে তুমি কোনোভাবে এখান থেকে যেতে পারবে না, কারণ এই গরমে তুমি 1 গ্লাস পানি খেলে 10 মিনিট পর তোমার শরীরে ঘাম হয়ে দ্বিগুণ পানি বের হয়ে যাবে, আর আমাদের রেডিও সংযোগটাও এই মুহূর্তে নষ্ট হয়ে গিয়েছে। তো তারপর সে বুঝতে পারে এবং সে তার ভ্রমণের পরিকল্পনা ছেড়ে দেয়, মানে সে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দেয় আর কি। তো তারপর সেখানে রাত হয় এবং রাতে আবারও একটা ঝড় আসে, আর তখন একজন লোক ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে, কিন্তু ঝড়ের কারণে সে পড়ে যায় এবং সে সাহায্যের জন্য বাকি সবাইকে ডাকতে থাকে, কিন্তু ঝড়ের কারণে তার চিৎকার কেউই শুনতে পায় না। তো সকালে উঠলে সবাই দেখে তাদের আরেকজন সঙ্গী নিখোঁজ, আর তাই তারা তাকে ডাকতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না, কারণ সে ওখানকার বালিতেই দাফন হয়ে গিয়েছে। তো এরই মধ্যে তাদের দলের একটি মেয়ে ফ্র্যাঙ্কের কাছে আসে, আর সে তাকে জিজ্ঞাসা করে কেউ কি আমাদেরকে বাঁচাতে আসবে, আর কেউ আমাদের বাঁচাতে আসবে এমন সম্ভাবনা কত %? কিন্তু ফ্র্যাঙ্ক তাকে বলে যে আমরা মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছি, আর কেউ আমাদের এই অবস্থান সম্পর্কে জানে না, কারণ আমাদের রেডিও সিগন্যাল নষ্ট হয়ে গিয়েছে এবং আমাদের খাদ্য সরবরাহ সামান্য পরিমাণ রয়েছে, আর আমরা যদি পায়ে হেঁটে যাতায়াত করি তবে আমাদের খাবার 2 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, আর তাই আমি সবাইকে এখানে অপেক্ষা করতেই বলবো। তো তারা সবাই হতাশ হয়ে পড়ে এটা ভেবে যে তাদের কেউই বাঁচাতে আসবে না এবং এই মরুভূমির মাঝখানে তাদের সবাইকে মরতে হবে। আর তখনই তাদের ভিতর থেকে 2জন লোক সিদ্ধান্ত নেয় যে তারা এখান থেকে চলে যাবে, এবং যাওয়ার সময় তারা যখন ওখান থেকে পানি নিতে চায় তখন ফ্র্যাঙ্ক তাদের বলে তোমরা গেলে যেতে পারো, কিন্তু এখান থেকে কোনো প্রকার পানি তোমরা নিয়ে যেতে পারবা না। আর এই পানির জন্য তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে সব পানি নিচে পড়ে যায়। তো তখনই তাদের ভিতর থেকে একজন লোক আসে যার নাম ছিল এলিয়ট, এবং সে তাদের কাছে যায় আর বলে আমি এতক্ষণ থেকে এই প্লেনটি দেখলাম আর আমি মনে করি আমরা আমাদের জীবন বাঁচাতে পারি, আর বলে আমরা এই ভাঙা প্লেনটা ঠিক করে একটি নতুন প্লেন তৈরি করতে পারি। তো ফ্র্যাঙ্ক তাকে জিজ্ঞাসা করে তুমি প্লেন সম্পর্কে কি জানো? জবাবে সে বলে আমি প্লেনের ডিজাইন করতাম, আমি একজন প্লেন ডিজাইনার। আসলে এলিয়ট সম্পর্কে কেউ কিছুই জানতো না, কারণ সে সবেমাত্র এই কোম্পানিতে এসেছে। তো এলিয়টের এই কথা শুনে বাকি সবাই রাজি হলেও ফ্র্যাঙ্ক এটার জন্য প্রস্তুত ছিল না, কারণ সে জানে যে এটা কোনোভাবেই সম্ভব না। তো পরদিন যখন সকাল হয় তখন আবারও তাদের ভিতর থেকে একজন লোক নিখোঁজ হয় এবং তাদের গ্রুপের মেয়েটি বলে যে সে তাকে খুঁজতে যাবে, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে
থামিয়ে দেয় এবং বলে যে সে নিজেই তাকে খুঁজতে যাবে, মানে ফ্র্যাঙ্ক নিজেই তাকে খুঁজতে যাবে। আর এটা বলে সে সেখান থেকে বের হয় আর খুঁজতে খুঁজতে সে সেখানেই পৌঁছায় যেখানে তাদের প্লেনটি প্রথমবার পাথরের সাথে ধাক্কা খেয়েছিল, এবং সে সেখানে যেয়ে দেখে তাদের যে লোকটি প্লেন থেকে উড়ে গিয়েছিল তার মৃতদেহ তখন সেখানে ছিল, কিন্তু তার শরীরে কোনো কাপড় নেই এবং অনেকগুলো গুলির চিহ্ন দেখা যায়। আর এটা দেখে তো ফ্র্যাঙ্ক রীতিমতো অবাক হয় যে এই ফাঁকা মরুভূমিতে এটা কিভাবে সম্ভব। তো তখনই সেখানে তাদের দলের আরেকজন লোক চলে আসে আর সে বলে, আমার মনে হয় কোনো ডাকাত দল এখানে এসেছে এবং তারা আমাদের আশেপাশে কোথাও আছে, আর তারাই তার জামা কাপড় সবকিছু খুলে নিয়ে গেছে। তো ফ্র্যাঙ্ক তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে ফ্র্যাঙ্ককে জিজ্ঞাসা করে তুমি কেন বিমানটি তৈরি করতে দিচ্ছ না। আর ফ্র্যাঙ্ক তাকে বলে, আমি কেন মানুষকে মিথ্যা আশা দিব যখন আমি নিজেই জানি যে এই ফাঁকা মরুভূমির মাঝখানে কোনোভাবেই বিমান তৈরি করা সম্ভব না। আর এই কথা শুনে ওই লোকটা ফ্র্যাঙ্ককে বলে, দেখো আমরা তাদের আশা দিতে পারি, কারণ আমরা এটাও ভালো করে জানি যে গোটা বিশ্ব আশার উপরেই চলে। তো তার এই কথা শোনার পর ফ্র্যাঙ্ক ফাইনালি বিমানটি তৈরি করতে রাজি হয়, আর তারা সেই জায়গায় চলে আসে যেখানে তাদের দলের অন্য লোকেরা ছিল। আর এখন তারা ওই বিমানটি ঠিক করতে শুরু করে, কিন্তু তারা রাতে কাজ করে কারণ দিনের বেলা মরুভূমিতে খুবই গরম ছিল। তো তাদের সমস্যা আবার বেড়ে যায় যখন তারা হোল্ডিং করার সময় হঠাৎ করে হোল্ডিং এর জ্বলন্ত ফুলকি পাশে রাখা জ্বালানির উপর যেয়ে পড়ে। আর এটা তারা রাতে কাজ করার সময় আগুন জ্বালানোর জন্য মজুত করে রেখেছিল, কিন্তু যেহেতু তাদের সব জ্বালানি নষ্ট হয়ে গিয়েছে আর তাই তারা রাতের পরিবর্তে দিনে কাজ করার সিদ্ধান্ত নেয়। আর ফাইনালি তাদের বিমানের একটি পাখা তৈরি করা হয়। আর যেহেতু এখানে তাদের কাছে কোনো ক্রেন নেই আর তাই তারা সেটা লাগানোর জন্য চেইনের সাহায্য এমন একটা সিস্টেম করে যে এক চান্সে ওই পাখাটা জায়গা মতো সেট করতে হবে, আর যদি তারা এটা না পারে তাহলে সব শেষ। আর তখনই হঠাৎ করে ওই চেইনটা কেটে যায়, যার ফলে ওই পাখাটাও সেখান থেকে সরে নিচের দিকে পড়তে থাকে। আর সবাই মনে করে যে যা সব কিছুই শেষ, কিন্তু তখনই প্লেনে থাকা একজন লোক বেরিয়ে এসে সবাইকে বলে, আমি এটা করে ফেলেছি। মানে যখন পাখাটা পড়ে যাচ্ছিল তখন সে ভাগ্যক্রমে ওই পাখাটা জায়গা মতো লাগিয়ে দিতে সক্ষম হয়। আর তাই তারা এখন আশা করছে যে এখান থেকে তারা যেতে পারবে, আর সেই আনন্দে সবাই নাচতে শুরু করে। তো যেহেতু তাদের প্লেনের উড়ানোর জন্য একটা রানওয়ের প্রয়োজন, এই জন্য তারা ওখানে একটা রানওয়ে বানানোর কাজ শুরু করে, কিন্তু এই বালির ভিতরে রানওয়ে বানানোটা মোটেও সহজ ছিল না। তো পরদিন সেখানে আবার হঠাৎ করে একটা বৈদ্যুতিক তুফান আসে আর চারিদিকে বিদ্যুৎ চমকাতে থাকে, আর সবাই সেখান থেকে দূরে সরে যায় কারণ প্লেনের যেহেতু জ্বালানি রয়েছে আর তাই এটার উপর যদি বজ্রপাত হয় তাহলে প্লেন তো ব্লাস্ট হবেই, সাথে তারা সবাই মারা যাবে। কিন্তু এলিয়ট সেখান থেকে যেতে চায় না, মানে যে প্লেনটা রিবিল্ড করেছে সে ওখান থেকে সরতেই চায় না, কারণ সে তার প্লেনকে কোনো মূল্যে ক্ষতিগ্রস্ত হতে দিতে চায় না। সে চায় ঠাডা পড়লে তার উপরেই পড়ুক, কিন্তু তার প্লেনের যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু ফ্র্যাঙ্ক এসে ঠিক টাইম মতো তাকে নিয়ে ঝাঁপ দেয়, যার ফলে তার জীবন অল্প একটুর জন্য হলে বেঁচে যায়, কারণ ফ্র্যাঙ্ক মনে করে এলিয়টের কিছু হলে তাদের ভিতরে এমন আর কেউই নেই যে এই প্লেনটি ঠিক করবে, আর এই প্লেনটি হচ্ছে ওদের ওখান থেকে বাঁচার সর্বশেষ আশা। আর তাই তারা ওই প্লেনটির নাম দেয় ফিনিক্স। তো এদিকে তাদের খাবার পানি শেষ হয়ে যাচ্ছে, আর এক রাতে তারা একটি দূরবীন ব্যবহার করে দূরে কিছু লোককে তাঁবুতে ঘুমাতে দেখে। প্রকৃতপক্ষে যারা ছিল চোরাকারবারি এবং তাদের বলা হতো মরুভূমির ডাকাত। তো ফ্র্যাঙ্ক তাদের থেকে পানি আনার জন্য যেতে চায়, কিন্তু এলিয়ট তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে উপেক্ষা করে আর তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সে ওই ডাকাতদের কাছ থেকে পানি নিতে যায়। আর যখনই তারা তাদের কাছে পানি নেওয়ার জন্য যায় তখন ওই ডাকাত বাহিনী তাদের উপর গুলি চালানো শুরু করে এবং তারা ফ্র্যাঙ্কের এক বন্ধুকে গুলি করে হত্যা করে, আর সাথে সাথে ফ্র্যাঙ্কও উল্টা গুলি করা শুরু করে এবং সেখানকার সব ডাকাতদের মারলেও একটা ডাকাত সেখান থেকে পালিয়ে যেতে লাগে। আর যদিও ফ্র্যাঙ্ক চাইলে তাকে হত্যা করতে পারতো, কিন্তু সে সেটা করে না কারণ সে একজন পাইলট ভাই, খুনি না। তো তারা ওখান থেকে আরেকজন আহত হওয়া ডাকাত ধরে তাদের প্লেনের কাছে নিয়ে আসে যেখানে বাকি লোকেরা রয়েছে এবং সবাই তাকে হত্যা করতে বলে, কিন্তু ফ্র্যাঙ্ক সবাইকে থামিয়ে দেয়। আর তখনই সেখানে এলিয়ট চলে আসে এবং কোনো কথা ছাড়াই ওই ডাকাতকে গুলি করে মেরে ফেলে, আর এই জন্য ফ্র্যাঙ্ক তাকে অনেক ধমক দেয়। কিন্তু এলিয়ট তাকে বলে যে এই সব কিছুর জন্য তুমিই দেয়, তোমাকে বারবার ওদের কাছে যেতে বারণ করেছিলাম কিন্তু তুমি সেটা শোনোনি, যার ফলে আমাদের এক সঙ্গী মারা গিয়েছে, আর তুমি একজন পাইলট ছিলে বলে আমরা রক্ষা পেতে পারতাম, কিন্তু তুমি সেটাও করোনি, আর তোমার জন্যই আমরা এখানে আটকা পড়েছি। তো তার এসব কথায় ফ্র্যাঙ্ক রেগে যায় এবং সে তাকে একটা ঘুষি মারে, যার ফলে সে নিচে পড়ে যায়, আর যেটা এলিয়টের অনেক সেন্টিমেন্টে লাগে কারণ ফ্র্যাঙ্ক তাদের সবার সামনে তাকে অপমান করলো। আর এজন্য এলিয়ট রাগ করে বলে, আমি আর প্লেন বানাবোই না, আমি এখানে একাই পরিশ্রম করি আর তুমি কোনো কাজ করো না। আর এটা বলে সে ওখান থেকে চলে যায়। তো একটু পর তাদের গ্রুপের একটি মেয়ে এসে তাকে অনুরোধ
অনুরোধ করে বলে, প্লিজ তুমি আমাদের সাথে একমত হও, তোমাকে ছাড়া আমরা কোনোভাবেই এই প্লেনটা তো ঠিক করতে পারবো না, আমাদের তোমাকে প্রয়োজন। তো এই কথা শুনে এলিয়েট বলে, আমার একটু শর্ত আছে, যদি ফ্র্যাঙ্ক এসে আমার কাছে ক্ষমা চাই তাহলে আমি যাব। তো ফ্র্যাঙ্ক তার কাছে আসে এবং ক্ষমা চায় বলে, তুমি এখানকার বস, প্লিজ ভাই এখন দয়া করে কাজটা শুরু করো। তো একদিন হঠাৎ করে তারা তাদের দূরবীন দিয়ে দেখে পালিয়ে যাওয়া সেই ডাকাত তার অন্য সদস্যদের নিয়ে এসেছে, কিন্তু তারা তাদেরকে আক্রমণ করছে না, কারণ তারা এটা মনে করছে যে তাদের কাছে এখন বন্দুক রয়েছে, কারণ সেদিন ফ্র্যাঙ্ক তাদের বন্দুক কেড়ে নিয়েছিল, আর যেটা এখন ফ্র্যাঙ্ক এবং তার সঙ্গীদের কাছে রয়েছে। আর ওই ডাকাতরা ধারণা করে যে ফ্র্যাঙ্কদের কাছে হয়তো অল্প কিছুদিনের খাদ্য সরবরাহ করা আছে, আর তাই তারা সেই দিনের অপেক্ষায় ছিল যেদিন তাদের খাবার ফুরিয়ে যাবে, আর তখন তারা তাদের উপর আক্রমণ করবে। মানে কি আর বলবো, চুতমারানি ডাকাত ভাই এগুলা। তো অন্যদিকে তারা উৎসাহের সাথে কাজ করছিল, আর ফ্র্যাঙ্ক একদিন হঠাৎ করে একটি বই খুঁজে পায় যেখানে কিছু প্লেনের মডেল দেওয়া ছিল। পরে তারা জানতে পারে যে এলিয়েট যে মডেলগুলি তৈরি করত তা ছোট স্তরের জন্য ছিল, মানে সে বাচ্চাদের প্লেন তৈরি করত, কিন্তু এটা তো বাচ্চাদের প্লেন না, এই প্লেন উঠতে পারে। তো সবাই এলিয়েট সম্পর্কে জানতে পারে, আর সবাই এলিয়েটের উপরে রেগে যায় যে ফাজলামো নাকি, এত কষ্ট করাইলি, এখন এই প্লেন উড়বে তো। আর তাদের ভিতরে একজন এতটাই রেগে যায় যে সে এলিয়েটের মাথায় বন্দুক তাক করে বলে, তখন থেকে তুমি আমাদের বোকা বানিয়েছো, এই প্লেনটি কখনোই উড়বে না, তুমি এখন পর্যন্ত এমন একটি বিশাল বিমান তৈরি করোনি। কিন্তু এলিয়েট তাকে বলে, বিশ্বাস করো এই বিমান উড়বে, মানে এলিয়েটের পূর্ণ বিশ্বাস যে তার বানানো এই প্লেনটি উড়বে। তো ফ্র্যাঙ্ক সেই লোকটিকে থামায় যে এলিয়েটের উপর বন্দুক দেখিয়েছিল, আর এরই মধ্যে সেখানে আবারও ঝড় ওঠে, আর তারা অনেক কষ্ট করে যে বিমানটি তৈরি করেছে সেটা নিজে নিজেই বাতাসে অল্প অল্প উড়তে লাগে, আর যেটা দেখে তারা বুঝতে পারে এই বিমানটি টেক অফ করবে, মানে বিমানটির পাখাটা সঠিক ব্যালেন্স করেই লাগানো হয়েছে। তো তারা আবারও আশাবাদী বোধ করতে শুরু করে। তো ঝড় শেষ হওয়ার পর তারা দেখে তাদের বিমানটি বালির নিচে চাপা পড়েছে, আর তাই তারা আবারও হতাশ হয়ে পড়ে, মানে তাদের আর বিশ্বাসই নেই যে এই প্লেনটি উঠিয়ে তারা আবার উড়িয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু ফ্র্যাঙ্ক তখন তাদের বলে যে যেহেতু এই বিমানটি আমরা অনেক কষ্ট করে বানিয়েছি, আর তাই এই বিমানটি আমরা এখান থেকে উড়িয়ে নিয়ে যাবই। তো এরপর তারা প্লেনটি বালি থেকে বের করে এমন জায়গায় নিয়ে আসে যেখানে বালি ছিল না। তো তারা তাদের প্লেনটি স্টার্ট করে, কিন্তু কিছুক্ষণ পর সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু কয়েকবার ট্রাই করার পর ফাইনালি তাদের প্লেনটি স্টার্ট হয়। আর ওইদিকে ইঞ্জিনের শব্দ শুনে ওই ডাকাত দলেরা তাদের ঘোড়ায় চড়ে বন্দুক নিয়ে তাদের দিকে এগিয়ে আসে, আর এইদিকে এরা সবাই এখান থেকে যাওয়ার জন্য প্লেনের উপরে উঠে পড়ে। আসলে এই প্লেনটির ডিজাইন এমন ভাবে করা হয়েছে যে সেখানে কারোর জন্য বসার জায়গা ছিল না, কারণ বুঝতেই পারছেন ওজন কমানোর জন্য অনেক কিছুই করা হয়েছে আর কি, মানে কাটছাট করা হয়েছে আর কি। তো তাদের বিমান যখন ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে, আর পিছনে ওই ডাকাতদের তাদের লক্ষ্য করে গুলি করতে থাকে, কিন্তু কপাল জোরে তাদের কারো গায়ে একটা গুলি লাগে না। তো এক পর্যায়ে রানওয়ে শেষ হয়ে যায়, যার ফলে তাদের বিমানটি একটি খাদে পড়ে যায়, আর ওই ডাকাতরা ধারণা করে তারা সবাই হয়তো একসাথে মারা গিয়েছে। কিন্তু হঠাৎ করে ফিনিক্স আকাশে উড়ে যায়। তো এতদিনের পরিশ্রম তাদের সফল হয়েছে, সাথে তারা মৃত্যুকে জয় করে এই মরুভূমি থেকে বেরিয়ে যাচ্ছে। আর তারপর শেষে আমাদের এদের সবার ছবি দেখানো হয় যে তারা তাদের পরিবারের সাথে অনেক খুশিতে রয়েছে। আর আমরা ফ্র্যাঙ্ক সম্পর্কে জানতে পারি যে সে আর তার কোপাইলট এখন তাদের নিজস্ব একটা এয়ারলাইন্স কোম্পানি শুরু করেছেন, যার নাম তারা দিয়েছেন ফিনিক্স। আর এলিয়ট, আমরা কিভাবে তাকে ভুলতে পারি যে সকলকে রক্ষা করেছে। আর তাই তার ছবি একটি ম্যাগাজিনে প্রকাশিত হয় যাতে লেখা ছিল নাসা, এর মানে সে এখন নাসাতে কাজ করে। আর শেষে একটা মজার ফ্যাক্ট বলি, এই সিনেমাটা কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্ক্রিনে যে প্লেনটি দেখছেন যেটার নাম ছিল ফনিক্স, আর এই প্লেনটিও কিছু যাত্রী নিয়ে মরুভূমিতে আটকা পড়েছিল, আর তারা সেখান থেকে এই প্লেনটি ঠিক করে ওখান থেকে বেঁচে ফিরে এসেছিল। তো যাই হোক, এইভাবে এখানেই সিনেমাটি শেষ হয়। কেমন লাগলো সিনেমাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।